বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ হয়ে গেছে, যার কারণে অনলাইন ক্লাস আবার শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় অনলাইন ক্লাস পরিচালনা করছে। মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ইতিপূর্বে সমাজকর্মের 3য় অধ্যায় থেকে কিছু বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করেছি। আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো যৌতুকের ধারণা, যৌতুকের কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যৌতুক একটি কুপ্রথা। দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে এই প্রথাটি বিদ্যমান। এই কুপ্রথার কারণে নারীরা সমাজে অবহেলিত এবং নির্যাতিত। শুধু তাই নয়, এই কুপ্রথা সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা বা অনাচার সৃষ্টি করছে। কখন কিভাবে এই কুপ্রথার উৎপত্তি হয়েছে তা নির্দিষ্টভাবে বলা যায় না, তবে ধারণা করা হয় যে হিন্দু আইনে পৈতৃক সম্পত্তির উপর নারীদের বা কন্যার, বিশেষ করে কন্যাদের, হিন্দু আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যাদের উত্তরাধিকার স্বীকৃত না থাকার কারণে বিবাহের সময় নগদ অর্থ বা দ্রব্য সামগ্রী দেওয়ার প্রথা হিন্দু সমাজে ঐতিহ্যগতভাবে চলে আসছে। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ এই হিন্দুদের বিবাহের সময়, হিন্দু কন্যাদের বিবাহের সময় পিতামাতা বর পক্ষকে দীর্ঘদিন যাবৎ এই বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী প্রদান করে আসছে। কেন করে আসছে? কারণ হলো হিন্দু আইন মোতাবেক পিতার সম্পত্তিতে কন্যাদের উত্তরাধিকার নেই, যার কারণে বাবা মা কি করে থাকে, বিবাহের সময় এই হিন্দু মেয়েদের, তাদের মেয়েদের বিবাহের সময় নগদ অর্থ বা মূল্যবান দ্রব্য সামগ্রী কি করে থাকে, প্রদান করে থাকে। এবং এই যে প্রথা, এটা দীর্ঘদিন যাবৎ প্রাচীনকাল থেকে বা স্মরণাতীত কাল থেকে এই প্রথা চলে আসছে। এবং এর থেকেই মূলত যৌতুক প্রথার উৎপত্তি বলে মনে করা হয়। যাই হোক, আমাদের সমাজে যে প্রচলিত রীতি, এই প্রচলিত রীতি অনুযায়ী, আমাদের সমাজে যে প্রচলিত বিবাহ রীতি, এই বিবাহ রীতি অনুযায়ী যৌতুক বলতে বিবাহ উপলক্ষে কন্যা বা বর পক্ষের দর কষাকষির মাধ্যমে নির্ধারিত নগদ অর্থ, দ্রব্য সামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা বরকে প্রদান করাকে বোঝায়। অর্থাৎ যৌতুক বলতে বিবাহ উপলক্ষে কন্যা ও বর পক্ষের মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত নগদ অর্থ বা দ্রব্য সামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা
বর পক্ষকে প্রদান করাকে বোঝায়। অর্থাৎ বিবাহের সময় বর পক্ষ এবং কন্যা পক্ষ দর কষাকষি করে, বিয়ে উপলক্ষে দর কষাকষি করে যে ছেলেকে কি দিবেন বা মেয়েকে কি দিবেন এ নিয়ে দর কষাকষি হয়। বিশেষ করে আমাদের দেশে যে বিবাহ প্রচলিত যে বিবাহ রীতি, মূলত এই বিষয়ে কি হয়ে থাকে, দর কষাকষি হয়ে থাকে। এবং দর কষাকষি করে দেখা যায় যে বরকে কি দেওয়া হবে এ বিষয় নির্ধারণ করা হয়, এবং কন্যাকেও কি বিষয় দেওয়া হবে এ বিষয়টা অনেক সময় অনেক ক্ষেত্রেই নির্ধারণ করা হয়ে থাকে। এখন ব্যাপার হলো যে এই যে বিবাহ উপলক্ষে এক পক্ষ আরেক পক্ষকে যে নগদ অর্থ বা দ্রব্য সামগ্রী প্রদান করা হয় তাকেই মূলত যৌতুক বলা হয়। বিবাহের সময় হতে পারে, অর্থাৎ বিবাহ উপলক্ষে সেটা বিয়ের আগে হতে পারে, বিয়ের সময় হতে পারে, আবার বিয়ের পরেও হতে পারে। অর্থাৎ বিয়ে উপলক্ষে বা বিয়ের আগে বা পরে বা বিয়ের সময় উভয় এক পক্ষ আরেক পক্ষকে বিয়ের এক পক্ষ আরেক পক্ষকে যে নগদ অর্থ বা দ্রব্য সামগ্রী বা কোনো মূল্যবান জিনিসপত্র প্রদান করা হয় তাকেই যৌতুক বলে। যৌতুক প্রথা, এই যে যৌতুকের কারণে কিন্তু সমাজে বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা বা অনাচার সৃষ্টি হয়ে থাকে। আর এই যৌতুকের কারণে যে বিশৃঙ্খলা এবং অনাচার সৃষ্টি হয়ে থাকে সেটাকেই বলা হয় মূলত যৌতুক সমস্যা। বলা হয়। বিভিন্ন গ্রন্থ, আইন, বিভিন্ন দেশের আইন এবং বিভিন্ন মনীষী বা ব্যক্তিবর্গ এই যৌতুককে বিভিন্নভাবে কি করেছেন, সংজ্ঞায়িত করেছেন। এর মধ্যে তোমাদের সামনে আমি দু একটা সংজ্ঞা তুলে ধরছি। এর মধ্যে আমি বিশেষ করে 3টি দেশের যে আইন মোতাবেক যে সংজ্ঞা, সেই সংজ্ঞা তুলে ধরছি। এই আইনগত যে সংজ্ঞা বিভিন্ন দেশে, বিশেষ করে আমি তোমাদেরকে ভারত, নেপাল এবং বাংলাদেশ এই 3টি দেশের আইনগতভাবে যৌতুককে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা আমি তুলে ধরব। যাই হোক, তার আগে একজন ব্যক্তির সংজ্ঞা তোমাদেরকে আমি বলছি। এর মধ্যে ম্যাক্স রেডিনের মতে সাধারণভাবে যৌতুক হলো ওই সমস্ত সম্পদ। ম্যাক্স রেডিন, তোমরা নামটা মনে রাখবে, ম্যাক্স রেডিন। তিনি যৌতুক সম্পর্কে বলেছেন যে সাধারণভাবে যৌতুক হলো ওই সমস্ত সম্পদ যা কোনো ব্যক্তি তার বিয়ের সময় স্ত্রী বা স্ত্রীর পরিবার থেকে পেয়ে থাকে। অর্থাৎ তিনি বলেছেন যৌতুক হলো ওই সমস্ত সম্পদ যা কোনো ব্যক্তি তার বিয়ের সময় স্ত্রী বা স্ত্রীর পরিবার থেকে পেয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত সম্পদ বিয়ের সময় স্ত্রী বা স্ত্রীর পরিবার থেকে পায় তাকে মূলত যৌতুক হিসাবে তিনি চিহ্নিত করেছেন। এখন আমি আসি, তোমাদের যে কথাটা আমি একটু আগে বলেছি, 3টা দেশের কথা বলছি। যে এই 3টা দেশ ভারত, নেপাল এবং বাংলাদেশ। এই 3টা দেশে আইনে যৌতুকের যে সংজ্ঞা দেওয়া হয়েছে বা যৌতুক বলতে যে সংজ্ঞা তারা দিয়েছে, আইনে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমি তুলে ধরছি তোমার ভারতের 1961 সালের যৌতুক নিরোধ আইন। সেখানে দি ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961, এখানে এই আইনে যৌতুক সম্পর্কে বলা হয়েছে যে বিয়ের সময় 2000 রুপি, বিয়ের সময় 2000 রুপির বেশি উপহার সামগ্রীর আদান প্রদানকে যৌতুক বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ 1961-এ এখানে এই ভারতের যে আইন, এই আইনে বলা হয়েছে
যে বিয়ের সময় 2000 রুপির বেশি 2000 রুপির বেশি উপহার সামগ্রিক আদান প্রদানই হলো যৌতুক। 2000 রুপির বেশি আদান প্রদান, এক পক্ষ আরেক পক্ষকে আদান প্রদান করলে তা যৌতুক হিসাবে অভিহিত করা হয়। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ইন নেপাল, এ ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ইন নেপাল, এখানে বলা হয়েছে যে প্রপার্টি অর মানি গিভেন টু দি ব্রাইডগ্রুম or his family before or after the marriage beyond a certain limit or by force under compulsion is called dowry। অর্থাৎ এখানে বলা হয়েছে বরপক্ষ বিয়ের পূর্বে বা পরে কনে পক্ষের কাছ থেকে নিয়ম মাফিক অথবা জোরপূর্বক বাই ফোর্স আন্ডার কম্পালশন, অর্থাৎ এটা হলো জোর জবরদস্তি। কম্পালশন মানে হলো জোর জবরদস্তি। এখানে বলছে এ সার্টেন লিমিট অর বাই ফোর্স আন্ডার কম্পালশন ইজ কল্ড ডাউরি। অর্থাৎ এখানে কম্পালশন বলতে যেটা বোঝায় সেটা হলো জোর জবরদস্তি। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে বরপক্ষ বিয়ের পূর্বে বা পরে কনে পক্ষের কাছ থেকে নিয়ম মাফিকভাবে বা জোরপূর্বক নির্দিষ্ট সম্পত্তি বা অর্থ গ্রহণ করলে তাকে যৌতুক বলে। এটা বলা হয়েছে বরপক্ষে, অর্থাৎ বরপক্ষ বিয়ের আগে বা পরে নিয়ম মাফিক বা জোরপূর্বক মেয়ে পক্ষের কাছ থেকে কোনো সম্পত্তি, নির্দিষ্ট সম্পত্তি বা অর্থ বা দ্রব্য সামগ্রী গ্রহণ করলে তাকে যৌতুক বলে। বাংলাদেশের যে যৌতুক নিরোধ আইন 1980 সাল, সে বাংলাদেশের যৌতুক নিরোধ আইনের 2 নং ধারায় 1980 সালের যৌতুক নিরোধ আইনের 2 নং ধারায় যৌতুকের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে যে বিষয়টা বলা হয়েছে বাংলাদেশের এই যৌতুক নিরোধ আইনে, সেখানে যে বিষয়টা বলা হয়েছে তা হলো বিবাহের আগে বা পরে বা বিবাহের সময় এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে অথবা বর বা কনের পিতামাতা বা কোনো ব্যক্তিকে প্রদত্ত বা প্রদানে অঙ্গীকারবদ্ধ যে কোনো সম্পদ বা মূল্যবান জামানতকে যৌতুক বলে। অর্থাৎ এই যৌতুকটা এখানে যেটা বলা হয়েছে 1980 সালের যৌতুক নিরোধ আইন, সেই 1980 সালের যৌতুক নিরোধ আইনে যৌতুকের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে, বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে, অর্থাৎ বরপক্ষ কন্যা পক্ষকে অথবা কন্যা পক্ষ বরপক্ষকে অথবা কনের বাবা বা মাকে বা বরের পিতা বা মাতাকে অথবা তাদের কোনো আত্মীয় স্বজনকে বা তাদের কোনো ব্যক্তিকে কোনো কিছু প্রদানে অঙ্গীকার করছে বা প্রদানে কোনো মূল্যবান সম্পদ বা মূল্যবান দ্রব্যাদি অলঙ্কারাদি বা টাকা পয়সা নগদ অর্থ প্রদান করছে বা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছে, এটাকে বলা হবে যৌতুক। তবে মোহরানা যৌতুকের আওতাভুক্ত নয়। তবে বিবাহের ক্ষেত্রে যে মোহরানাটা নির্ধারণ করা হয় সেটা যৌতুকের
আওতাভুক্ত নয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা স্পষ্টভাবে যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছি তা হলো যে বিয়ের উপলক্ষে কন্যাপক্ষ বা বরপক্ষ বিয়ের সময়, বিয়ের আগে বা বিয়ের পরে কোনো মূল্যবান সম্পদ বা দ্রব্য সামগ্রী বা নগদ অর্থ আদান প্রদান করলে তার যৌতুক হিসাবে বিবেচিত। এটা আমরা স্পষ্টভাবে আলোচনা থেকে বুঝতে পারছি যে যৌতুক হলো বিয়ের আগে বা পরে এক কন্যাপক্ষ বা বরপক্ষ বা তার আত্মীয় স্বজন এর মধ্যে মূল্যবান কোনো নগদ অর্থ বা জামানত আদান প্রদান। এই আদান প্রদান বা আদান প্রদানে অঙ্গীকারবদ্ধ হওয়াকে বলা হয় যৌতুক। এই যে যৌতুক, এই যৌতুক আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ মারাত্মক ব্যাধি হিসাবে বিবেচিত। এই কারণে সমাজে বিভিন্ন ধরনের অনাচার বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত হয়ে থাকে। যৌতুকের কারণে নারীরা বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতিত হয়ে থাকে। সেটা অনেক সময় দেখা যায় স্বামী কর্তৃক নির্যাতিত হয়, কখনো শ্বশুর শাশুড়ি কর্তৃক নির্যাতিত হয়, বা কখনো তার আত্মীয় স্বজন কর্তৃক কী হয়ে থাকে, এই নারীরা নির্যাতিত হয়ে থাকে। এই যৌতুক নিরোধের জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন হয়েছে, ভারতেও যৌতুক নিরোধ আইন হয়েছে, এরকম নেপালেও যৌতুক আইন হয়েছে। কিন্তু আমাদের দেশ থেকে আমাদের 1980 সালে এই যৌতুক নিরোধ আইন হলেও আমাদের দেশ থেকে এখনও কি হয় নাই, যৌতুক তুলে দেওয়া, যৌতুক উঠে যায় নাই, এবং যৌতুক এখনও আমাদের সমাজে আমাদের সমাজে এখনও প্রচলিত রয়েছে। তবে এটার কারণে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে যৌতুক, এই যৌতুক প্রথার কারণ কি? এই যে যৌতুক, এই যৌতুকের কি কি কারণ রয়েছে এই সম্পর্কে আমি এখন তোমাদের সাথে আলোকপাত করব। যৌতুকের কারণ অর্থাৎ কজেস অফ ডাউরি, যৌতুকের কারণগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কি কি কারণে এই যৌতুকের কি কি কারণ রয়েছে। প্রথম আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে তোমার ঐতিহাসিক ধারাবাহিকতা। আমাদের সমাজে যৌতুক প্রথা শরণার্থীর কাল থেকে আমাদের সমাজে এটা প্রচলিত। অর্থাৎ তাতে বোঝা যায় যে আমাদের সমাজে যৌতুকের একটা স্বীকৃতি আছে, যৌতুকের একটা অনুমোদন আছে, প্রচলন রয়েছে। অতীতকাল থেকে সমাজে যৌতুকের প্রচলন আছে, সামাজিক অনুমোদন, যার কারণে আমরা বলতে পারি যে অনেকটা সামাজিক অনুমোদনও আছে। তার যদি না থাকতো তাহলে তো যৌতুকের জন্য সমাজে কাউকে তো বয়কট করা হয় নাই। অতীতকাল থেকে বর্তমান সমাজের জন্য কাউকে বয়কট করা হয় নাই, বা সমাজে কাউকে এই অপরাধী হিসাবে চিহ্নিত করা হয় নাই। শরণার্থীর কাল থেকে কাজে আমরা বলতে পারি এটা সমাজের একটা কিছুটা অনুমোদন এখানে রয়েছে, এবং সামাজিক অনুশাসনের একটা অংশ হিসাবে মনে করে যৌতুককে সঙ্গত মনে করা হয়। যেহেতু অতীতকাল থেকে এটা প্রচলিত, সমাজে এটা আছে, তাই এটা সমাজের একটা অনুশাসনের একটা অংশ হিসাবে ধরে নেওয়া হয়, এবং এটাকে স্বাভাবিক বলে মনে করা হয়। মনে করার কারণে এই সমাজে যৌতুক প্রথাটা এখনও কি রয়েছে, টিকে আছে। অর্থাৎ এই যৌতুক প্রথাটা এখনো এই সমাজের খারাপ প্রথা, সমাজের নারী উন্নয়নের একটা বাধা, নারীদের সামাজিক জীবনের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটা বাধা, এই বাদে একটা কুপ্রথা, একটা খারাপ প্রথা সমাজে কি রয়েছে, এখনো বিদ্যমান আছে। কারণ হলো এটা এই প্রথাটা
ঐতিহাসিকভাবে বা ঐতিহ্যগতভাবে আমাদের সমাজে একটা প্রচলিত, অর্থাৎ নারীর প্রতি অবহেলা, অবজ্ঞা, নারীর প্রতি অবহেলা, অবজ্ঞা, পৈতৃক উত্তরাধিকার অর্থাৎ স্বীকৃত না থাকায়, যেমন আমাদের হিন্দু সমাজে নারীদের পৈতৃক সম্পত্তির উপর তাদের উত্তরাধিকারী নেই। এই নারীদের, মেয়েদের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার স্বীকৃত না থাকার কারণে অনেক সময় কি করা হয়, পৈতৃক সম্পত্তির উপর উত্তরাধিকার না থাকা এবং জীবনব্যাপী, সারা জীবনব্যাপী পুরুষের উপর কি নির্ভরশীলতা, নির্ভরশীলতা নারীকে কি করতে, নির্ভরশীলতা নারীকে পাত্রস্থ করতে যৌতুক প্রথার প্রচলন ঘটে এবং অদ্যাবধি সেটা সমাজে টিকে আছে। এই অদ্যাবধি আমাদের সমাজে কাজে এই যে ঐতিহাসিক ধারাবাহিকতা, এই কারণে আমাদের সমাজে কি আছে, এটাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে এবং এই প্রথাটা এখনও বিদ্যমান আমাদের সমাজে প্রচলিত রয়েছে। যদিও এর বিরুদ্ধে আইন রয়েছে, কিন্তু তারপরেও আমাদের সমাজে এখনও এটাকে কী মনে করা হয়, ঐতিহ্যগতভাবে এটা স্বাভাবিক একটা প্রথা বলে মনে করা হয় এবং যৌতুকের প্রচলন আমাদের সমাজে এখনও রয়েছে, এটা উঠে যায়নি। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে কারণটি আমরা চিহ্নিত করতে পারি সেটা হলো আভিজাত্য এবং সামাজিক মর্যাদা। আভিজাত্য এবং সামাজিক মর্যাদা। অনেক ধনী পরিবার, অনেক ধনী পরিবার বিয়ের ক্ষেত্রে, অনেক ধনী পরিবার বিয়ের ক্ষেত্রে বংশমর্যাদা বা আভিজাত্যের প্রতীক হিসাবে বিয়েতে যৌতুক দেয়া নেয়া করে থাকে। আভিজাত্যের প্রতীক হিসাবে অনেকে বিয়ের সময় কি করে, অনেক ধনী মানুষ, অনেক টাকার মালিক, অঢেল টাকার মালিক, তারা কি করে থাকে, তারা এই বিয়ের সময় এটাকে আভিজাত্যিক আভিজাত্যের প্রতীক হিসাবে কি করে থাকে, বিয়ের সময় দেওয়া নেওয়া করে থাকে। অর্থাৎ তাদের ধারণা বিয়েতে পর্যাপ্ত উপঢৌকন দেওয়া নেয়া এটা সম্মান এবং আভিজাত্যের প্রতীক। তারা মনে করে যে বিয়ের সময় একেবারে মূল্যবান স্বর্ণ অলংকার, মূল্যবান উপহার, উপঢৌকন এটা দেওয়া বা নেওয়া, এটাকে তারা কি করে থাকে, এই আভিজাত্যের প্রতীক হিসাবে মনে করে থাকে। অনেক সময় মানে এটাকে যদি মানে এই ক্ষেত্রে যদি কোনো কোথাও ত্রুটি থাকে, তখন তাকে ওই পক্ষকে অনেক সময় অবহেলা করে, তিরস্কার করে কি বলা হয়, কথা বলা হয়ে থাকে। এই জন্য অনেক ধনী পরিবার কি করে থাকে, স্বতঃস্ফূর্তভাবে তারা এই দেওয়া নেওয়া করে থাকে এবং তারা মর্যাদা এবং আভিজাত্যের প্রতীক মনে করে থাকে। এই জন্য আমাদের সমাজে যৌতুক প্রথাটা কী করেছে, যৌতুক প্রথা আমাদের সমাজে প্রচলন রয়েছে। এটাও যৌতুক প্রথা টিকে থাকার জন্য অনেকাংশে দায়ী। এটা এই যে আভিজাত্য এবং মর্যাদা মনে করা, এই দেওয়া নেওয়া, বিবাহের সময় দেওয়া নেওয়া, এটাও কিন্তু আমাদের সমাজে যৌতুক প্রথাটা টিকে থাকার জন্য অনেকাংশেই দায়ী। আরেকটি কারণ আমরা চিহ্নিত করতে পারি, সেটা হলো কন্যা দায়গ্রস্ত পিতামাতার মানসিকতা। কন্যা দায়গ্রস্ত পিতামাতার মানসিকতা এটাও যৌতুক প্রথা টিকে থাকার জন্য বা যৌতুকের জন্য অনেকাংশেই দায়ী। এদেশের এক শ্রেণীর কন্যা দায়গ্রস্ত পিতামাতার মধ্যে বিয়েতে পর্যাপ্ত নগদ অর্থ বা প্রদান করে বর ক্রয়ের, অর্থাৎ বর ক্রয়ের মানসিকতা পরিলক্ষিত হয়। কন্যা দায়গ্রস্ত কন্যা দায়গ্রস্ত পিতামাতার মধ্যে এই বেশি টাকা উপঢৌকন দিয়ে বা উপহার দিয়ে বরকে ক্রয় করার একটা মানসিকতা রয়েছে। ভালো বর প্রাপ্তি কিংবা মেয়ে অধিক বয়সী বা অসুন্দরী হলে মেয়ের বাবা বা মা বাবার মধ্যে এই ধরনের কি হয়ে থাকে, এ ধরনের মানসিকতা লক্ষণীয়। যদি মেয়ের বয়স বেশি হয় বা একটু অসুন্দরী হয়ে থাকে, তাহলে দেখা যায় বেশি টাকা পয়সা দিয়ে, অর্থ অলংকার বা মূল্যবান কোনো সম্পদ দিয়ে তাকে তার স্বামী অর্থাৎ বর ক্রয়ের জন্য একটা মানসিকতা সৃষ্টি হয়। এরকম এক শ্রেণীর মানুষ আমাদের দেশে রয়েছে, যে টাকা পয়সা দিয়ে তার মেয়ের জন্য বর ক্রয় করার একটা মানসিকতা রয়েছে।
যে মেয়েটা অসুন্দরী, তাকে পাত্রস্থ করতে হবে, সেজন্য কি করতে হবে, প্রয়োজনে অধিক সম্পদ তারা কি দিতে রাজি হয় বা দিয়ে থাকে, দিয়ে কি করে থাকে, বরে ক্রয় করে থাকে। এবং অনেক মানে ছেলে আছে যারা এক্ষেত্রে বিক্রি হয়ে থাকে। দেখা যায় কন্যা দায়গ্রস্ত পিতামাতার যে এই যে মানসিকতা, এই মানসিকতাও কিন্তু এই যৌতুকের একটা কারণ বা যৌতুকের জন্য অনেকাংশে দায়ী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমরা যে আলোচনা করলাম তাতে এখানে যে ঐতিহাসিক ধারাবাহিকতা, আভিজাত্য এবং মর্যাদা, তারপরে তোমার এই কন্যা দায়গ্রস্ত পিতামাতার যে মানসিকতা, এগুলো কি হয়েছে যৌতুক প্রথার জন্য দায়ী বা যৌতুক প্রথার টিকে থাকার জন্য অনেকাংশে কাজ করছে, বা এটা যৌতুকের একটা কারণ, অন্যতম কারণ। আর একটা বিষয় হলো আর্থিক দৈন্য বা দারিদ্রতা। আর্থিক দৈন্য বা দারিদ্রতা এটা যৌতুকের অন্যতম একটা কারণ। আর্থিক সচ্ছলতার আশায় অনেকেই যৌতুক গ্রহণ করে থাকে। আর্থিক সচ্ছলতার আশায় অনেকে যৌতুক গ্রহণ করে থাকে। কারণ হলো অনেক আর্থিক অসচ্ছল বাবা মা মনে করে তার ছেলেকে যদি যৌতুক নিয়ে বিয়ে করে তার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করে থাকে। আবার অনেকে যৌতুকের টাকা দিয়ে বিয়ের খরচ মিটিয়ে থাকে। অনেকে আছে যে বিয়ের খরচ মেটানোর মতো তার সামর্থ্য নাই, কাজেই যৌতুক নিয়ে কি করে, যৌতুক নিয়ে এই বিয়ের খরচ মিটিয়ে থাকে। তাই দারিদ্রতা এই যৌতুকের একটা উৎস হিসাবে বিবেচিত। তাই দারিদ্রতা যৌতুকের একটা উৎস হিসাবে বিবেচিত। আরেকটা হলো যে যৌতুক প্রথা টিকে থাকার বা যৌতুকের আরেকটি কারণ হলো কন্যার সুখের চিন্তা। কন্যার সুখের চিন্তা, অনেক পিতামাতার কন্যার সুখের চিন্তা করে যৌতুক দিয়ে থাকে। অনেক পিতামাতা চিন্তা করে যে আমি যদি বেশি অর্থ বা বেশি অলংকার, অর্থ সম্পদ আমার মানে বরকে দেই, তাহলে দেখা যাবে যে তার মেয়েটি কি আছে, সুখে আছে। এই যে চিন্তা চেতনা, এই যে মানসিকতা, এইটার জন্য এই যে কন্যার সুখের চিন্তা, এই চিন্তা থেকে এই চিন্তাটাও কিন্তু যৌতুকের একটা অন্যতম কারণ। এক্ষেত্রে অভিভাবকের ইচ্ছা প্রাধান্য পায় না। এক্ষেত্রে মূলত অভিভাবকের ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য পায় না। এখানে মূলত প্রাধান্য পায় কি, এখানে প্রাধান্য পায় যেটি, সেটা হলো কন্যার সুখ এবং শান্তি। এজন্য অনেক পিতামাতা কি করে থাকে, এই বিয়ের সময় অনেক অর্থ ব্যয় করে থাকে, বা অনেক অর্থ সম্পদ বা অলংকার আদি কি করে থাকে, বা দ্রব্য সামগ্রী কন্যার সুখের চিন্তা বা মেয়ের সুখের চিন্তা করে কি করে থাকে, বিয়ের সময় কি করে থাকে, প্রদান করে থাকে। আরেকটা বিষয় হলো যে যৌতুকে সামাজিক নিরাপত্তার অভাব। অনেকে যৌতুক প্রথাকে কি মনে করে, এটা একটা সামাজিক নিরাপত্তা আর মানে উপাদান হিসাবে মনে করে, যে যৌতুক বেশি দিলে হয়তো মেয়ের জন্য এটা কি থাকবে, এটা একটা নিরাপত্তা হিসাবে কাজ করবে। এটা অর্থাৎ নারীর নিরাপত্তায় যৌতুক কাজে আসবে মনে করে এটা বর পক্ষকে দিয়ে থাকে। মেয়ে পক্ষ বর পক্ষকে অর্থাৎ কন্যার নিরাপত্তা হিসাবে মনে করে, নিরাপত্তা যৌতুক প্রদান করলে কন্যা সুখী হবে বা কন্যার নিরাপত্তায় কাজে আসবে মনে করে কি করে থাকে, যৌতুক প্রদান করে থাকে। এছাড়া আরেকটা বিষয় হলো নিরক্ষরতা এবং অজ্ঞতাও যৌতুকের একটা অন্যতম কারণ। নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার এগুলো যৌতুকের জন্য প্রচলনের জন্য অনেকাংশে দায়ী। নিম্ন শ্রেণীর লোকদের মধ্যে যৌতুকের ভয়াবহ পরিণতি লক্ষ্য করা যায়। অন্ধবিশ্বাস এবং রক্ষণশীল সমাজ ব্যবস্থা এজন্য কম দায়ী নয়। অর্থাৎ নিরক্ষরতা, অজ্ঞতার জন্য কি করে থাকে, এই যৌতুক প্রদান করে থাকে এবং এজন্য অনেকাংশে দায়ী। যৌতুকের জন্য যৌতুকের আরেকটি কারণ হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণটি, সেটা হলো নারীদের নির্ভরশীলতা। আমাদের দেশের বেশিরভাগ নারী স্বামীর উপর নির্ভরশীল, অর্থাৎ সারা জীবন স্বামীর উপর নির্ভরশীল থাকে। অর্থাৎ এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার জন্যও কি হয়ে থাকে, এই যৌতুক প্রদান করে থাকে। অর্থাৎ
এই যে নির্ভরশীল সারা জীবন পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাই এক্ষেত্রে নারীকে শক্তিশালী করতে যৌতুক প্রদান করে থাকে। অর্থাৎ কেউ কেউ তার মেয়েকে মানে শক্তিশালী করতে, স্বামীর ঘরে তাকে শক্তিশালী করার জন্য কি করে থাকে, যৌতুক প্রদান করে থাকে। কারণ মেয়ে তো সারা জীবন কি স্বামীর উপর নির্ভরশীল। কোনো কাজ মানে সাংসারিক কাজটাকে আমাদের দেশে যেহেতু শ্রম মানে মূল্য প্রদান করা হয় না সাংসারিক কাজকে, কাজেই বা আমাদের দেশে মেয়েরাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েরা গৃহিণীর কাজ ছাড়া আর অন্য কোনো কাজের সাথে জড়িত নয়, যার কারণে মনে করা হয়, ধরে নেওয়া হয় যে স্ত্রীরা স্বামীর উপর সারা জীবন নির্ভরশীল। এই নির্ভরশীলতাটাকে মেয়েদের একটা দুর্বলতা হিসেবে মনে করা হয়, এবং এ কারণে মেয়েকে শক্তিশালী করার জন্য অনেক বাবা মা কি করে থাকে, যৌতুক প্রদান করে থাকে। এটা একটা কারণ। আরেকটা হলো পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমরা জানি আমাদের সমাজটা, পরিবার যে ব্যবস্থা সেটা মূলত পিতৃতান্ত্রিক, এবং পুরুষরাই পরিবারের প্রধান, এবং নারীরা পুরুষের উপর নির্ভরশীল হয়। তারা সব দিক থেকে স্বাধীনভাবে মত প্রকাশ বা দিন যাপন করতে পারছে না, ফলে তাদের করুণা হিসাবে কি করা হয়, যৌতুক প্রদান করা হয়। আরেকটা বিষয় হলো আইন প্রয়োগের শিথিলতা। যৌতুক প্রথা নিরোধের জন্য আমাদের দেশে 1986 সালে আইন হয়েছে। আজ থেকে প্রায় 42 বছর বা 43 বছর আগে দেখা যায় আইন প্রণীত হয়েছে যৌতুক নিরোধের জন্য। অথচ আমাদের দেশে কি আছে, যৌতুক প্রথা এখনো টিকে আছে। এই 42 পরে যৌতুক নিরোধ আইন প্রণয়ন হওয়ার পরেও আমাদের দেশে 42 বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের দেশে কি আছে, যৌতুক প্রথা টিকে আছে। কারণ কি? কারণ হলো হচ্ছে দেশে যৌতুক নিরোধ আইন আছে ঠিকই, কিন্তু তার প্রয়োগ হচ্ছে না ঠিক মতো, যার কারণে কি হচ্ছে, প্রয়োগ দেখা যায় না। যার কারণে এই প্রয়োগের শিথিলতার সুযোগে কি হচ্ছে, আমাদের দেশে যৌতুক প্রথার প্রচলন রয়ে গেছে, এবং এটা সমাজ থেকে দূর হচ্ছে না এই আইন প্রয়োগের শিথিলতার কারণ। আর একটা হলো পরিবারে কন্যার স্থান। পরিবারে কন্যা যদি একমাত্র সন্তান হয় বা অনেক ছেলের মধ্যে একটি মাত্র কন্যা সন্তান থাকে, যদি পরিবারে একমাত্র কন্যা সন্তান হয় বা অনেক ছেলের মধ্যে একমাত্র কন্যা সন্তান হয়, তাহলে কি হয়, বাবা মা মেয়ের বিয়ের সময় পাত্রকে বিপুল অঙ্কের যৌতুক প্রদান করে থাকে। মেয়ের শান্তির জন্য, মেয়ের সুখের জন্য কন্যার অবস্থান কি, বাবার একমাত্র কন্যা। অনেক ভাইয়ের মধ্যে একটি মাত্র বোন। সেক্ষেত্রে দেখা যায় ওই মেয়েকে বা ওই কন্যাকে পাত্রস্থ করতে গিয়ে বাবা কি করে থাকে, মেয়ের সুখের জন্য, মেয়েকে খুশি করার জন্য বিপুল অঙ্কের অর্থ, বা বরকে খুশি করার জন্য বিপুল অঙ্কের অর্থ প্রদান করে থাকে। আরেকটা বিষয় হলো কন্যার চেহারার সৌন্দর্যের অভাব। মেয়ে যদি একটু কালো হয়, অসুন্দর হয়, তাহলে বাবা মা কি করে থাকে, তাহলে বাবা মা সেই অসুন্দর বা কালো মেয়েটিকে বা অসুন্দর মেয়েটিকে, চেহারা যদি একটু খারাপ মানে দেখতে যদি অসুন্দর হয়, সেই মেয়েকে পাত্রস্থ করার জন্য কি করে থাকে, অতিরিক্ত অর্থ দিয়ে পাত্রস্থ করে থাকে, অর্থাৎ যৌতুক প্রদান করে থাকে। বিপুল অঙ্কের টাকা অনেকের সময় যৌতুক প্রদান করে থাকে। এছাড়া আছে যে নারীর অবমূল্যায়ন। বিয়ের সময় যৌতুক না দেওয়াকে অনেকেই নারীর প্রতি অবমূল্যায়ন হিসাবে মনে করে, এবং তার জন্য কি করে থাকে, অনেক সময় এই নারীকে তথাকথিত মূল্যায়নের নামে যৌতুক প্রদান করা হয়ে থাকে। এই সকল কারণে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে আমাদের সমাজে কি আছে, যৌতুক প্রথার প্রচলন এখনও রয়েছে, এবং যৌতুক প্রথার প্রচলিত থাকার জন্য শুধু একটি মাত্র কারণ দায়ী নয়। এক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যৌতুক প্রথা পিছনে অনেকগুলো কারণ রয়েছে, একটি মাত্র কারণ দায়ী নয়।
যৌতুক প্রথার যেমন অনেকগুলো এই সমাজে প্রচলিত হওয়ার পিছনে অনেক কারণ আছে, ঠিক তেমনই এর প্রভাবও অনেক বিদ্যমান। যেমন যৌতুক প্রথার কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, যৌতুক প্রথার কারণে দেখা যাচ্ছে যে মানুষের নারীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তারা মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে যৌতুকের কারণে। অর্থাৎ যৌতুকের আর্থসামাজিক ব্যাপক প্রভাব বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন বিষয়টা হলো যৌতুক প্রথা দূরীকরণে একজন সমাজকর্মী কী ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে তোমাদের সাথে আমি দু চারটি কথা বলবো। যে এই অমানবিক প্রথা দূর করতে, এই যে একটা অমানবিক প্রথা যৌতুক প্রথা, এই অমানবিক প্রথাটি দূর করতে সমাজকর্মীরা কি করতে পারে। এই অমানবিক প্রথা দূর করতে সমাজকর্মীরা তাদের যে পেশাগত জ্ঞান, দক্ষতা, নীতি এবং কর্মকৌশল প্রয়োগ করে এই প্রথা দূরীকরণে যথাযথ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যৌতুক প্রথা দূরীকরণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলে একটা বাস্তবভিত্তিক গবেষণা প্রয়োজন। সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি রয়েছে সমাজকর্ম গবেষণা। এই সমাজকর্ম গবেষণা এই পদ্ধতির মাধ্যমে যৌতুক প্রথার সঠিক কারণগুলো নির্ণয় করে এবং যৌতুক প্রবণ জনগোষ্ঠী, যৌতুক গ্রহণের বা যৌতুক প্রদানের জন্য যারা বেশি আগ্রহী তাদের নির্ধারণ করে যথোপযুক্ত ব্যবস্থা এই সমাজকর্মীরা গ্রহণ করতে পারে। তাদেরকে কনসেন্টাইজেশন বা সচেতনীকরণের মাধ্যমে এই যৌতুক গ্রহণ বা যৌতুক প্রদান থেকে তারা বিরত রাখতে পারে। এছাড়া সমাজকর্মের আরেকটা সহজ সাহায্যকারী পদ্ধতি রয়েছে, সেটা হলো সামাজিক কার্যক্রম। এই সামাজিক কার্যক্রম এই পদ্ধতির মাধ্যমে জনগণকে বিভিন্নভাবে সচেতনতা করে, অর্থাৎ জনগণকে বিভিন্নভাবে জনগণের মাঝে ব্যাপক ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে যৌতুক বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সমাজকর্মীরা ভূমিকা রাখতে পারে। সমাজকর্মীরা পরিবার ভিত্তিক বা সমাজের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দল আছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র দল ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে। পরিবারগত একটা সামাজিক দল, সেই পরিবারের মধ্যে থেকে এই যৌতুক বৃদ্ধি মনোভাব, পরিবারের মধ্যে মনোভাব সৃষ্টির জন্য, যৌতুক বৃদ্ধি মনোভাব সৃষ্টির জন্য তাদের সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে সমাজকর্মীরা কী করতে পারে, ভূমিকা রাখতে পারে। তাছাড়া যৌতুক যে আইন রয়েছে সেই আইনের যে প্রয়োগের ক্ষেত্রে যে শিথিলতা, সেটা দূর করার ক্ষেত্রেও সমাজকর্মীরা কী করতে পারে, সমাজকর্মীরা যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষকে উৎসাহ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে পারে। অর্থাৎ প্রয়োজনে এই যৌতুক নিরোধ আইনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো সংশোধন করে কার্যকরী কিছু ধারা সংযুক্ত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। সর্বোপরি এই প্রথার বিরুদ্ধে, এই যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে সরকারি, বেসরকারি, সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, বিভিন্ন সংঘ বা সংগঠন বা প্রতিষ্ঠান এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমন্বয়কারীর ভূমিকা পালন করতে পারে একজন সমাজকর্মী। এক্ষেত্রে সমাজের যে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন যে সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন যে বেসরকারি যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে, সেগুলোর সাথে সেগুলোকে সমন্বয় সাধন করে একটা যুগোপযোগী গণ আন্দোলন সৃষ্টির জন্য বা একটা সামাজিক আন্দোলন সৃষ্টির জন্য পদক্ষেপ সমাজকর্মীরা এক্ষেত্রে গ্রহণ করতে পারে। এবং সমাজের যে প্রতিষ্ঠান আছে, যে সমস্ত সংঘ আছে, সেই প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনে দেশের বিভিন্ন গণমাধ্যমকে কী করতে পারে, উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করতে পারে। সমাজকর্মীরা আসলে যদি
এ বিষয়ে বিভিন্ন সমাজে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এবং সংঘগুলোকে কাজে লাগিয়ে এই প্রথা দূরীকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যাই হোক, সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যৌতুক একটা সামাজিক ব্যাধি, সমাজের নারী উন্নয়নের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করছে, নারী উন্নয়নে বাধার সৃষ্টি করছে, নারীদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এই যৌতুক প্রথা। কাজেই যৌতুককে আমরা না বলি এবং যৌতুক গ্রহণে যারা গ্রহণ করতে চায় তাদেরকে আমরা যৌতুক গ্রহণ থেকে বিরত রাখা এবং যৌতুক যারা প্রদান করতে চায় তাদের যৌতুক প্রদান থেকে বিরত রাখার জন্য আমরা সর্বতোভাবে সবাই চেষ্টা করি এবং সকলের চেষ্টায় এই যৌতুক প্রথা সমাজ থেকে দূর করা সম্ভব বলে আমি মনে করি। কাজেই এক্ষেত্রে শুধু একজন সমাজকর্মী নয়, সমাজের সকল নাগরিকের, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই বা সমাজের সকল সদস্যেরই এ বিষয়ে ভূমিকা রাখা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আমাদের যে আরেকটি সমস্যা বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব, আলোকপাত করব পরবর্তী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।